আসসালামু আলাইকুম। আমি থিওরিটিক্যাল জেনেটিক ইঞ্জিনিয়ার অ্যান্ড প্র্যাকটিক্যাল কৃষিবিদ এস এম আরফিন রশিদ রোমেল। আমি লিখে রাখি কিছু লেখা, যেগুলো বক্তব্য দেওয়া আসলে বুঝলেন। আজকে বিশ্ববিদ্যালয়ে আমার সময়ের টিচারদের কিছু কাজ ওইগুলো রিভিল করব, কিন্তু আমার জেভিয়ান্স গ্রুপ, যে ইঞ্জিনিয়ারিং গ্রুপের যে অফিসিয়াল পেজ আছে, সেখানে লোড করলে আমার গান প্রকাশ করে ঠিকই, অ্যাকসেপ্ট করে, কিন্তু অ্যাডমিন সাহেব আমার এই ধরনের কথাবার্তাগুলো অ্যাকসেপ্ট করেন না। এর আগে পোস্ট করেছি, পরে অ্যাকসেপ্ট করেনি আর কি, কিছু নেই। এটা আসলে জানা দরকার, এই সিস্টেমগুলো এরকম কেন, কেন আমরা এরকম হয়ে যাই, কেন একটা ছেলে ভবিষ্যৎ নষ্ট হয়, কেন একটা ছেলে হতাশায় ভোগে, একটা সময় সে টক বকে রক্ত ঠান্ডা করে দেয়। সিস্টেমকে জানতে হবে, যেহেতু একটা দেশ বদলের একটা চলছে। আসলে সরকার পতন বা দেশ সরকার বদল করে লাভ নাই, আমি মনে করি দর্শন পরিবর্তন করতে হবে। আমরা ইজি কাজে বিজি হয়ে থাকি। এই এতগুলো রক্ত ঝরে গেল আমার মতো একটা চেয়ারে বসার জন্য 25,000 টাকার স্যালারি, কী এমন করছি আমি কৃষি ক্যাডারে? আমি নিজে তো হতাশায় ভুগি যে কৃষি ক্যাডারে কী করছি আমি। হ্যাঁ, যদি মনে করি টাকা ইনকাম করবো তাহলে ঠিক আছে, যদি মনে করি দেশ সেবা করবো, সম্ভব না। তাহলে আপনাকে একসাথে 30-40 জন একটা গ্রুপ ধরে ক্যাডার হতে হবে, একই সাথে প্রস্তুতি নিতে হবে, আপনাদের কাঙ্ক্ষিত দর্শনটা আপনাকে স্ট্যাবলিশ করতে হবে। আমিও সেই চিন্তাধারা থেকে আসছিলাম। 9 মাস 11 মাস দাপটের সাথে করার পর ভেঙে পড়ি, কী করছি আমি? আমি তো খালি টাকা ইনকাম করছি, মাস গেলে টাকা নিচ্ছি আমি, আর ঘুরে বেড়াচ্ছি বাইক নিয়ে, টিএ বিল পাচ্ছি, অ্যালায়েন্স পাচ্ছি, সম্মানে পাচ্ছি, মাসে বেতনটা পাচ্ছি। হ্যাঁ, যদি মনে করি বরাদ্দের টাকা খাবো, সেটা করা যাবে, কিন্তু সেটা তো অন্যায় টাকা, ওই টাকায় তো দরকার নেই আমার। সম্পদ করে যদি পালিয়ে বেড়াতে হয়, দেখছি কিন্তু সব কী অবস্থা। যে সম্পদ রাত্রে ঘুমাতেই না পারি, তাহলে সম্পদ দিয়ে করবো কি আমি? আমি 8 বছরে একটা ছোট্ট গাড়ি কিনতে পেরেছি, 10,000 টাকা, বাচ্চার জন্য 10 লাখ টাকা সঞ্চয়পত্র করতে পেরেছি। মা বাবা কষ্ট করে একটা দোতলা বাড়ি বানিয়েছেন রাজশাহীর সেন্ট্রাল জায়গায়, অলকার মতো জায়গায় বাসা। আমার বাচ্চার কী খেলনা নাই বাসায়, সব আছে। সবুজ আচুর দোকান পুরো উঠিয়ে নিয়ে চলে আসছি আমি। তারপর কি নাই তার? সব। তাকে আমি ঈদে, ওর জন্মদিনে আর 2 ঈদে হচ্ছে গিফট দিতে, ছাড়া ওকে হচ্ছে ওর চেষ্টার জন্য হচ্ছে প্রাইজ দিই আমি। তো যাই হোক, আমি কিছু কথা লিখে রেখেছি, আজকে একটু কথা বলতে চাই। আমি এইচএসসি পাশ করে 2003-04 বর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটে প্রথমবারেই অ্যাপ্লাইড কেমিস্ট্রিতে চান্স পাই। আমি 22 ছিলাম, এবং ঢাকা জাতীয় বিশ্ববিদ্যালয়ে সে সময়ে প্রথম রেজাল্টে সপ্তম এবং পরের রেজাল্টে ষষ্ঠ হয়ে কেমিস্ট্রিতে চান্স পাই, এবং মেডিকেলে তখন 1,000টা সিট ছিল, আর 200 ছিল হচ্ছে ডেন্টিস্টে সম্ভবত। কিন্তু হ্যাঁ, আমি ডেন্টিস্টে অ্যাপ্লাই করিনি, খুলনা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করেছিলাম, বেড়াতে গেছি, পরীক্ষাতে অ্যাটেন্ডই করিনি আমি। যাই হোক, আমি রাজশাহী আর ঢাকার ইচ্ছা ছিল, ঢাকা ইউনিভার্সিটি পড়বো, নাহলে রাজশাহী ইউনিভার্সিটি পড়বো। যখন টার্গেটে ছিলাম, জানি চান্সও পেয়ে যাবো, আমি ভালো স্টুডেন্ট, ল্যাবরেটরি থেকে পাশ করেছি। যখন A+ সবাই ফেল করছে ম্যাথমেটিক্সে, 70% পাস করছে, তখন আমি ম্যাথমেটিক্সে A+ পেয়েছি ম্যাট্রিকে, যাই হোক 4.5 পাই। তো কনফিডেন্ট লেভেলটা ভালো ছিল। আর 9 থেকে ইন্টার পর্যন্ত আমি বলবো নিজেকে, যদি পরিচয় দিয়ে এক কথা বলবো, বখাটে। দুষ্ট ছেলেও না, বেয়াদবও না, আমি পুরাই বখাটে একটা ছেলে ছিলাম তখন। তারপরে একটা ঘটনা আমার জীবন ঘুরিয়ে দেয় চিন্তাভাবনাকে, যে আমার এত বড় বাহিনী, আমাদের বন্ধুদের বিশাল বাহিনী, বাহিনী দাঁড়ালে ভয়কে কথা বলে না, সাইজ থেকে, বাহিনী সাইজ থেকে। তার মধ্যে আমরা সব লম্বা, মনে করেন একজন 6 ফিটের কাছাকাছি, ম্যাক্সিমাম 60-70 জনের ব্যাচ আছে, সরে বিশাল ব্যাচ, যেতে যাই সব মানে তাকে ভয় আতঙ্কে সব সরে যায় অটোমেটিক। এই বাহিনী আমরা কী করছি, আমরা চাঁদাবাজি করছি তখন। তখন আমরা যেখানে সেখানে মদ খেয়ে বেড়াচ্ছি, যেখানে সেখানে বোতল ফেলছি, সাদের অপমান করছি, আর হচ্ছে ইচ্ছা মতো মারছি। একটা ছেলেকে ইচ্ছা মতো মানে অযথা মেরেছিলাম, মানে এমনি পাওয়ার শো করার জন্য। ছেলে ঢুকে দিয়েছিল, পরে খুব কষ্ট হয়েছে, আমি ছেলেটা অনেক খুঁজেছি মাপ চাওয়ার জন্য, কিন্তু পাইনি। সেদিন আমার মনে হয়েছে, এত বড় বাহিনী, এত বুকের কলজা, রাজ্যের শহরে এত ক্ষমতা নিয়ে আমরা অন্যায়ের বিরুদ্ধে কেন লড়ছি না? তারপর থেকে আমরা হয়ে গেলাম দ্রোহী। দ্রোহী মনোভাব নেই, আমরা চলাফেরা শুরু করি। রাজশাহী বিশ্ববিদ্যালয়টা একটু যদি কাছে হতো, যেখানে আমি অধ্যয়ন করেছি, রাজশাহীর ভিতরে হতো, তাহলে আর দাপট দেখতো, আর দেখতাম কে আসছে সামনে। কিন্তু আমাকে অনেক স্ট্রাগল করতে হয়েছে, ফাইট করতে হয়েছে,
লিয়াজু করে চলতে হয়েছে অনেক কিছু। ডিপ্লোম্যাসি আমাকে অনেকে একরকম মনে করে অ্যাগ্রেসিভ, কিন্তু আমিও ডিপ্লোম্যাটিকভাবে চলাফেরা করেছি। কিন্তু অ্যাগ্রেসিভ আমি নেগেটিভ ক্যারেক্টার। যে বললাম 99 আগে 8 পর্যন্ত আমি একদম সাদা সিধে ছেলে ছিলাম। স্কুল পালালাম, আমাকে এক ফ্রেন্ড মেরেছিল, আমাকে কেঁদেছিলাম আমি সেদিন। ওই প্রথম একবার মার খেয়েছি আমি। আর অনার্সের এই সময় এসে হচ্ছে একটা ছেলেকে থাপ্পড় মেরেছিল, চায়ের দোকানদারকে, আর আমাকে টার্গেট নিয়েছিল জয় গ্রুপের ছাত্রলীগের। আমি ছাত্রলীগের সংস্কারপন্থী ইন্টারতে এসে ঢুকেছিলাম, আসলে দ্রোহী। সাধারণ ছাত্র ঐক্য পরিষদকে এস্টাবলিশ করার জন্য আমার ওখানে ঢোকা। এখানে অনেকে অনেক কথা বলেছে, আমার দর্শন বুঝতে পারেনি। তখন ভাবলাম যে বাড়ি মারছে এসে, আপনি সোজা হাঁটবেন, ভালো হাঁটবেন, তাও একটা অটো রিক্সা এসে মেরে দেবে আপনাকে। আপনি ভুল করেননি, কিন্তু ক্ষতি আপনারই হয়েছে, আপনিই পড়ে গেলেন। আপনি ছোটো গাড়ি নিয়ে ভুল করেননি, একজন বড় গাড়িতে এসে মেরে দিল আপনাকে, ক্ষতি আপনার হবে, ট্রাকের কিচ্ছু হবে না। সেই চিন্তা ভাবনা থেকে সংস্কারপন্থী নিতে ছাত্রলীগে জয়েন করি আমি। এবং আমার দর্শনটা ঢোকানোর চেষ্টা করি যেন দ্রোহীকে কেউ বাড়ি না মারে। সেখানে ছাত্র মৈত্রীর সভাপতি ছিল, ছাত্র ফ্রন্টের ছিল, ছাত্রলীগের ছিলাম আমি। আমার বিশাল বাহিনী তখন ছিল। রোমেল গ্রুপই ছিল একটা 14 নম্বর গ্রুপ। এবং 4ঠা জানুয়ারিতে আমার উপরে অ্যাটাক হয়। আমি আর্মস নিয়ে ঘুরে বেরিয়েছি তখন ভার্সিটির ভিতরে। নান চাকু থাকতো সবসময়, একটা চাকু থাকতো প্রায় করে, আর আর্মস থাকতো আমার কোমরে। আজকে রিভিল করছি আমি, কারণ এখন ওগুলোর সাথে কোনো জড়িতই নাই আমি আর। সুতরাং আমাকে মারলেও খুঁজে পাবেন না আপনারা যে কোথায় দেখা আছে, কারা আছে, আর কোথায় হারিয়ে গেছে সবগুলা। কেউ আগ্নেয়াস্ত্র মামলার ভিতরে আছে। আমি ধরা পড়িনি, কারণ আমি বাইরে রাখতাম, রাত্রি শহরের ভিতরে আমার আর্মসের কোনো দরকার পড়ে না ওখানে জীবন বাঁচানোর জন্য। এবং আমার মাস্টার্স পরীক্ষা দিতে হয়েছে আমার আর্মস কাছে নেই। বাহিরে 30-40 জন আর্মস ক্যাডার, আমার ফ্রেন্ড, ছোটো ভাইরা সব পাহারা দিচ্ছে আশপাশে চারিদিকে, কারণ এতটাই জীবনের নিরাপত্তা কম ছিল। জয়গুরুর সাথে আমার 4ঠা জানুয়ারি বিশাল একটা মনে হয়। আমি নামচাই ঘুরিয়ে প্রথমে পুলিশের মধ্যে শেল্টার নেওয়ার জন্য দৌড়ায় যাই, পুলিশের কাছে টেনে বের করে, পুলিশ হাতে তাকিয়ে আছে। আমি তো অবাক হয়ে গেছিলাম যে পুলিশ কী করছে। তখন আমি ফাঁকা ফায়ার করে নামচাই ঘুরিয়ে কোনো রকম বেঁচে ছাদে উঠিতে ফোন করি আমার বাহিনীকে। আমি আসলে একটা মিছিল করে তখন দেখাচ্ছি যে আমার কী হবে, আমার তো বিশাল বাহিনী, তাদের খাওয়াইতে খাবার পাঠাচ্ছি সবাই। আমার বাইকটাকে নিয়ে আমার ফ্রেন্ড জনি, ছাত্রমৈত্রীর পরে সাধারণ সম্পাদক, ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা, ও বাইক নিয়ে বাসায় গেছে পত্রে। আর আসলে আমি অগ্রণী কলেজে কেক কাটতে যাবো প্রধান অতিথি হিসেবে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী, 4ঠা জানুয়ারি 2011 সাল। তার কিছুদিন পর ত্রিবার্ষিক সম্মেলন আমাদের। সো ওরা জয় গ্রুপ চান্সে আছে যে উঠবে নতুন। আর আমি হঠাৎ করে, আমি খুব পপুলার ফেস ছিলাম, কারণ স্টেজে থাকতাম, বেস গিটারিস্ট হিসেবে, রকস্টার হিসেবে খুব নাম ডাক ছিল। আর সে সময় বাইক একটা দুটো ছিল, তার মধ্যে আমার একটা বাইক ছিল। আমি ছাত্রজীবন থেকে বাইক চালাই, এখন রেসিং বাইক চালাই। যদিও কার কিনেছি, কার চালানো শিখছি, কিন্তু করলা এক্সের গাড়িটা বাসার জন্য আর কি, ফ্যামিলির জন্য কিনেছি। তো যাই হোক, আমি খুব একটা ব্যবহার করি না, বাইকে কমফোর্টেবল। বাইক ছাড়া আমি আসলে অচল একবারে। আমার বাবু আমার সাথে ঘুরে বেড়ায় বেশি। আর মিসেস অসুস্থ, কারো বাইকে তুলি না, ওরা সব গাড়িতেই থাকে। মা, মিসেস, বাচ্চাদের স্কুলের জন্য গাড়ি কেনা আর কি। আর আমি শখে শিখছি, আর এমার্জেন্সিতে মেডিকেল নিয়ে যেতে পারি সেজন্য গাড়ি চালানো শিখছি, অসুস্থ থাকলে জানিয়ে যেতে পারি। আর বাসার নিচে গ্যারেজও নাই, একটু সাইডের ভিতরে বাসা, গাড়িও গ্যারেজে রাখতে হয় আর কি। তো যাই হোক, গাড়ি চালানো শিখছি টুকটাক, ভালো চালাচ্ছি, খারাপ না, কিন্তু ভিড়ের মধ্যে একটু ঝামেলা হচ্ছে। তো আমার প্রথম চয়েস ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ফার্মেসি, আর সেকেন্ড চয়েস ছিল জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইঞ্জিনিয়ারিং। তো আমি রাবিতে কেমিস্ট্রিতে অ্যাপ্লাইড কেমিস্ট্রি চান্স পেয়েছিলাম, আর জেনেটিক্স অ্যান্ড ব্রিডিং নাম ছিল তখন। এবং অ্যাডমিশন টেস্ট দিয়ে বের হয়ে আমার বান্ধবী সেতু সাথে দেখা হয়। সে খুব ভালো স্টুডেন্ট, সে ইংরেজি বিভাগে চান্স পেলো সেইবারেই, প্রথমবারে খুব কম চান্স পেয়েছিল, কম ছাত্রছাত্রী কম চান্স পেয়েছিল, যাতে মেয়েদের বিভাগ কেন জানি চান্স পেয়েছিল কম। মানে যারা ভালো স্টুডেন্ট 1-2 রোল, আমার রোল 5 থাকতো স্কুলে, কিন্তু আমি ব্যাক বেঞ্চার্স, আমি একটু অন্যরকম। 5 রোলের বৈশিষ্ট্য যেরকম থাকা উচিত, ভদ্র নম্র। 8 পর্যন্ত ছিলাম আমি, 9 থেকে আমি পরে উগ্র উগ্র। তারপর তো উগ্র থেকেছি, কিন্তু বখাটে না। আমি কলেজ পর্যন্ত বখাটেই বলবো নিজেকে, বখাটে ছেলেকে যা বলে ওরকম আচরণ কারণ ছেলেকে দেখলে সে আমি বলবো তুই একটা বখাটে ছেলে। সো নিজেকে এক কথায় প্রকাশ করবো বখাটে। তারপর আমাদের চেঞ্জ আসছে আস্তে আস্তে, এটা করতে ওটা করতে এটা করতে।
এবং তবে মাথায় থাকতো যে আমি ভালো স্টুডেন্ট, আমি চাইলেই পারি, পড়তে পারি, আমি একটু অল্প পড়লেই আমার হয়ে যায়, বেশি পড়তে হয় না। কিন্তু রাত্রে আমার পড়া হবে রাত 12টা থেকে ভোর 6টায়, এখন অভ্যাস থেকে গেছে রাত্রেবেলা ভিডিও বানাচ্ছি, কারণ অফিস ছুটিতে আছি। আমি একটু মাথায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার মাথায় হচ্ছে ছাদ ধসে পড়েছিল আমার আর্মি সুতের ছাদে, ইয়াতে মাথায় খুব খারাপভাবে ইনজুর্ড হয়েছি, মাথায় সেলাই আছে, এখন শুকিয়ে গেছে, ঘাড়ের এইটা মানে কেটে গেছিলো, গলা কেটে গেছে, দেখতে পাচ্ছেন কিনা জানি না, গলা পুরো কেটে গেছিলো আমার। আর বুক এখনও মানে জাস্ট পেনটা প্রচণ্ড, ঝাঁকি সহ্য করতে পারছি না আর কি। গান গেতে পারছি, সমস্যা নেই, কিন্তু বুকে মানে নড়াচড়া করলে একটু হারলে ব্যথা পেন সহ্য করতে হচ্ছে। আল্লাহ নিজ হাতে বাঁচিয়ে দিয়েছে হয়তো। ভালো কাজের জন্য উদ্দেশ্যে গেছিলাম, ভালো কাজের উদ্দেশ্য কী উদ্দেশ্যে গেছিলাম সেটা আজকে আর বলছি না। আচ্ছা বলে ফেলি, 2 দিন পর আমার বাবার মৃত্যুবার্ষিকী ছিল আর কি। তো আমরা আমানা বিগ বাজারে শপিং করি সাধারণত, তো ওখানে এই ডিমগুলো ছিল ছোটো, অনাথ বাচ্চাদের খাওয়াবো, তো বড় ডিম কিনতে গেছি আমরা নিউমার্কেটের কাঁচা বাজারে। তো সংলগ্ন একটা ধসে পড়ে গেছে আর কি, যে কিনতে গেছি পিছনে সংলগ্ন নিউমার্কেটের। পরে এক ছোটো ভাই গেছিলো দেখতে, 10 মিনিট 10 ফুট লম্বা, 5 ফিট চওড়া নাকি, যেটা ধসে পড়েছে। আমার সেন্স ছিল না, কোনো কিছু বলতে পারবো না, মৃত্যু হলে মানে ব্যথাবিহীন মৃত্যু হতো, কিছু জানতে পারতাম না কী হলো আমার সাথে। পরিচিত যা দোকানদার, উনি চা খাওয়ালেন, চা খেলাম। আমার মিসেস ছিল, আমি 3 কোয়ার্টার পরেছিলাম, আমি কারণ রাত্রে সবাই 3 কোয়ার্টার আর টি শার্ট পরে ঘুরে বেড়াই আমি বাইক নিয়ে। তা আমি টাকা যেহেতু মানে ব্যাগ নিয়ে নিই, পকেট নাই, আমি মহাজন বলে রাখি তখন, টাকা পয়সা দিয়ে রাখি, ও চাকরিজীবী, ও কন্ট্রিবিউট করে। আমি টাকাটা দিয়ে বললাম মহাজন টাকা রাখেন বলেছি, তারপর আমি দেখছি মেডিকেলের সামনে আর কি। তখন জানতে পেরেছি যে মাথায় ছাদ ধসে পড়েছে। তো যাই হোক, খুব প্যাথেটিক, এবং সেটার বিরুদ্ধে লড়ার জন্য মানে আমি তৈরি হচ্ছি এবার। একটা লড়া কমপ্লিট হয়েছে ডিপার্টমেন্টে, নিজের ডিপার্টমেন্টের বিরুদ্ধে বিবেকী মামলা পড়েছিল আমার বিরুদ্ধে। তো আমার রায় হয়েছে 2022 সালে, শপথে বহাল। এবং তার 2 দিন পর একটা রায় হয়, যেখানে রাজ্যে অন্তত 13টা অফিসারকে খাগড়াছড়ি বান্দরবান ট্রান্সফার করা হয়। কারণগুলো পরে জানা যাবে আর কি। তা আমি আমার প্রসঙ্গে আসি, আমার এই কথাগুলো ভিডিও বার্তা থেকে কিছু শেখারও আছে, কিছু জানা উচিত সবার। যে ধরনের ঘটনা ঘটেছে, আমি নিজেও একটা বই লেখার চেষ্টা করছি, অটোবায়োগ্রাফি। যদি আমি বিখ্যাত কেউ না, বিখ্যাত হওয়ার চেষ্টা ছিলাম, আসলে বিখ্যাত চেষ্টা করলে কেউ বিখ্যাত হতে পারে না, চেষ্টা করতে করতে। আর আমার কিছু কিছু জিনিস আমার খুব মানে হিট করতে হয়েছে জীবনে, যেমন মুভির ডালে ধরেন, আদমি কাবিল বানো কামিয়াবি তো ঝাঁক মার के पीछे पड़ जाएगा, মানে তুমি বুঝতে পারছো না এটা হিন্দি যারা বোঝেন। তারপর সিস্টেম को जिंदगी चलने के 2 तरीके होते हैं, एक सिस्टेम को बदल डालो और जैसे चल रहा है चलने दो। তা আমি সিস্টেমকে বাদল লালের টিমের মধ্যে নিজেকে মনে করতাম, এখন অবশ্য আই এম অ্যাট দ্য রাইট নাও, আমি বিগ জিরো, আমার আইডিওলজি আর নাই, কিছু চাকরি ক্যারিয়ার নিয়ে কোনো গোল নাই, যেমন চলছে চলুক, কারণ বাচ্চার স্বপ্ন পূরণ করাই হচ্ছে আমার লক্ষ্য, জীবনের লক্ষ্য নাই আর কি। তা একটা প্রজেক্ট হাতে নিয়েছি, দেখা যাক ওটা কতখানি শেষ করতে পারবো কিনা জানি না, তো চেষ্টায় আছি, সকলের সহযোগিতা যদি করতে পারি। ইনভেস্টও করতে হবে, কিছু টাকা পয়সার বিষয় আছে, আবার অনেক অনেক প্যারামিটারের ব্যাপার আছে, চাকরি করতে করতে এটা করা খুব টাফ, দেখি কতখানি করতে পারি, কৃষি রিলেটেড কাজটা আর কি। তো আমার এসএসসি 2001 এবং এইচএসসি 2003 বন্ধুদের, আমাদের যে গ্রুপগুলো আছে ফেসবুকে, সেই গ্রুপের সহযোগিতায় চেষ্টা করে একবার দেখি পরীক্ষামূলক কী হচ্ছে। যদি সাকসেসফুল হয় তো কৃষি মিনিস্ট্রিতে অবশ্যই আমার এটা একটা ভালো প্রজেক্ট হবে, এটা নিয়ে পিএইচডিরও ইচ্ছা আছে, এবং বাস্তব যেটা দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিকে দিকে যেটা কমিয়ে নিয়ে আসার সাহায্য করবে। এই বৈষম্য বিরোধী ছাত্র এরা দেখছি, হঠাৎ পৃথিবীতে দেখলাম এরা হঠাৎ করে একটা বেঁধে দিয়েছে যে এত টাকা দাম হবে, এটা তো সোজা না, এটা অনেক কিছু প্যারামিটার ভাবতে, এটা গবেষণার বিষয়, এটা হঠাৎ করে দেওয়াটা মানে আমি বলবো যে এটা অযৌক্তিক আর কি। এটা কার দিকে চাপ পড়ছে, কোন ইফেক্ট পড়বে, একটা মানুষের উপর যেন চাপ না পড়ে, সে ব্যবসায়ী হোক, সেও তো মানুষ, সেও ট্যাক্স দেয়, একজন ভোক্তা সেও ট্যাক্স দেয়, একজন কৃষক সেও ট্যাক্স দেয়, কৃষক থেকে শুরু করে ভোক্তা পর্যন্ত, এবং হচ্ছে যার ব্যবসায়ী, কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয়, সবাই যেন লাভজনক হয়। এবং যতগুলো সেক্টরের সাথে কাজ করছে এই পর্যন্ত আসতে, ভোক্তা পর্যন্ত একটা পণ্য আসতে, রান্না করে খেতে, পেট পর্যন্ত যেতে, এমনকি বায়ুতে বের হয়ে যেতেও, এই প্রতিটা সেক্টর, প্রতিটা মানুষ, প্রতিটা বিন্দু ভাবতে হয়, প্রতিটা বিন্দু নিয়ে চিন্তা করতে হবে। এবং কীভাবে চিন্তা করবো আমরা, সেই জায়গাটাই পৌঁছাতে হবে আমাদেরকে, সেই জায়গাটা নিজেকে ফিল করতে, যে আমি কৃষক, আমি কৃষক হলে আমার এই আছে, আমি প্রান্তিক কৃষক, আমি ক্ষুদ্র কৃষক, আমি বড় কৃষক, আমি ছোট কৃষক, আমি ক্ষুদ্র ব্যবসায়ী, আমি পাইকার ব্যবসায়ী, আমি ভোক্তা, আমি মধ্যবিত্ত ভোক্তা, নিম্নবিত্ত ভোক্তা, ভোক্তা, আমি কোন মার্কেটে যাই বেশি, আমানবিক বাজারে যাই, না 2 টাকা বাঁচানোর জন্য আমি আরেকটা জায়গায় যাই,
দূরে 2 মাইল হেঁটে বাজার করে নিয়ে আসি 2 টাকা বাঁচানোর জন্য। এসব কিছু ভাবতে হবে, এত সোজা না একটা ইয়েকে কমিয়ে নিয়ে আসা। তো যাই হোক, আমি কিছু জিনিস রিভিল করতে চাই। আজকে মজার রিভিল করতে চাইছিলাম বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আমার সাথে ঘটে যাওয়া, ডিপার্টমেন্টের সাথে ঘটে যাওয়া কিছু জিনিস এবং আমার কিছু রাগ। যেমন হিট লিস্টে একজন স্যার আছে, তার নাম আজকে রিভিল করতাম আমি। এবং আমি কেয়ার করি না যে আমার জিডি হোক বা কী হচ্ছে কী, এগুলো কেয়ার করার আমার কোনো সময় নেই। আমি ভয় পাই না, আমি আসলে সাহসী মানুষ। তবে এখন আগের মতো 39 বছর বয়স পড়বে এবার নভেম্বরে, তো সেই টকবকে 28 বছর বয়সের মতো সেই সাহসী উদ্যমতা, সেই পারিপার্শ্বিকতা নাই। কারণ আমার বাচ্চার মুখে ভাত তুলে দেওয়ার টেনশন আছে এখন আমার মুখে, আমার মানে মাথায় আর কি, বাচ্চার মুখে ভাত তুলে দেওয়ার টেনশন আছে। যাই হোক, কিছু কথা বলি। তো বান্ধবী সেতুকে আমি সেদিনই ইংরেজি বিভাগে চান্স পাই এবং 34তম বিসিএস ও লেকচারার, বর্তমানে সমুদ্র রাজশাহী কলেজে আছে ও। সে আমাকে জিজ্ঞেস করেছিল পরীক্ষা কেমন হলো। আমি বললাম জেনেটিক্সে চান্স হয়ে যাবে। বাসায় ফিরে দেখছি একটা প্রশ্নের উত্তর আমি অন্য কিছু লিখে আসছি। উত্তরে যেখানে হবে অ্যাম্ফিবিয়া, রেপ্টেলিয়া, এভিস, এই 5টা ক্লাসিফিকেশন ছিল একটা ইয়েতে, 4 মার্কস ছিল সেটাতে। সে লিখতে হতো, আমি সেটা সাব ক্লাসিফিকেশন লিখে আসছি। রেজাল্টের দিন দেখলাম আমি ওয়েটিংয়ে চলে আসছি 46 বা 47তম সম্ভবত। যে প্রথম হয়েছে তার মার্কস আমার 3 মার্কস বেশি। ওই 4 মার্কস পেলে আমি প্রথম হতাম জেনেটিক্স অ্যাডমিশন টেস্টে। যাই হোক, এই নাম পরীক্ষা। যতই জানি ওই নির্দিষ্ট সময়ের মধ্যে ডেলিভারি না দিতে পারলে বের হয়ে বাথরুমে ছোটো কাজ বড় কাজ করতে হতে মনে পড়লেও আসলে তার কোনো লাভ নাই। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুত হচ্ছিলাম আর কি, সেখানেও আমার সাথে হাতে দিয়ে রাসেলের একটা কথার উত্তর আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন টেস্টেও মানে ক ইউনিটের অ্যাডমিশন টেস্টে যখন যাই তখন দেখলাম রসায়নে যে সেক্টরটা ছিল সেখানে আরও 10-12টা আমি উত্তর পারি, কিন্তু আমি ম্যাথমেটিক্সে আগে হাত দিয়ে দিয়েছিলাম। সে কারণে আরও 12 মার্কস কম বেশি কম হয়ে যায়। যেখানে 0.01% আউট হয়ে যাচ্ছে সেখানে 12 মার্কস একটা হিউজ ব্যাপার। তো সে কারণে আর কি আমি পিছিয়ে পড়ি। তো এটাও একটা পরীক্ষার অংশ। এবং সেম কোশ্চেন লেগেছে আমার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রেও, যেখানে আমি 6th হয়েছিলাম। তো যাই হোক, এটাও পরীক্ষার অংশ যে নির্দিষ্ট সময়ের মধ্যে আমাকে কোশ্চেন সিলেকশনটাও আমার ঠিক হতে হবে, এই নাম পরীক্ষা। সেখানে আমার বুদ্ধিমত্তা, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, দক্ষতা, আইকিউ টেস্ট এবং হচ্ছে ক্যালকুলেশন, ম্যাথমেটিক্স, টাইমিং সব কিছুরই আসলে এবং ঠিক রাখতে হবে, এরই নাম পরীক্ষা আর কি। আমি যতই জানি লাভ নাই যদি আমি ডেলিভারি ঠিক মতো দিতে না পারি, এবং এত কিছুর সমন্বয়ে কিন্তু পরীক্ষা, তাদের পরীক্ষা নেওয়ার দরকার ছিল না। সেই ভুলটাই এমএস কমপ্লিট করে পড়াশোনা করে জীবনের প্রথম বিসিএসে 34তম বিসিএস প্রিলিমিনারিতে আমি সেই ভুলটা সংশোধন করি, কোশ্চেন সিলেকশন এবং হচ্ছে উত্তীর্ণ শেষ করে। এবং 92টা কমন ছিল এবং সময়ের অভাবে পারা সম্ভব হয়নি। আমি 87.5% মার্কস নিয়ে এবং 35% হচ্ছে, তখন আমার সময় ছিল 45% হচ্ছে মেধায়, 55% কোটা, 45% মেধা তালিকার মধ্যে আমি চান্স পাই এবং প্রথম 12,000-এ চান্স পাই। পরেও 47,000 টানে, তখন একটু হতাশ হয়ে যায় অবশ্য। এবং হচ্ছে 1 বছর পর পরীক্ষা আসার কারণে মানে রেজাল্টটা পরে আস্তে আস্তে খারাপ হতে শুরু করে আমার প্রিপারেশনটা মানে খারাপের দিকে চলে যায় পরে। টাইম মতো পরীক্ষা হলে যেভাবে হয় আর কি, প্রতিবার অন্যান্য স্কুলে যেভাবে দেখেছি সেভাবে যদি হতো তাহলে অবশ্যই মানে আমি প্লেস করতাম ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ গল্প বলবো, ইনশাআল্লাহ একটা ঘটনা আছে, খুব মজার একটা ঘটনা। এবং আমি এখনও মানি, ভয় পেয়েছিলাম আমি জিনিসটা। আর বিসিএস পরীক্ষা দেওয়ার সময় লালন শাহ পার্কের সামনে সন্ধ্যা সন্ধ্যা আড্ডা মারতাম আমাদের বিশাল বাহিনী বন্ধুরা, ছোটোবেলার বন্ধুরা মিলে আমাদের যে ব্যাচ, যে আর আমাদের রিয়েল ব্যাচ যেটা, আমাদের কোর ব্যাচ যেটা, সবার কোর ব্যাচ থাকে না, কোর ব্যাচ যেমন বিশ্ববিদ্যালয়ের একটা ব্যাচ আছে কোর ব্যাচ, এরকম ছোটোবেলার বন্ধু মানে এরা সবসময় আমরা একসাথে এখন পর্যন্ত একসাথে আছি। আড্ডা বলতে যেটা বোঝায় আর কি, বিশ্ববিদ্যালয়ের বন্ধু যে যেখানে চলে গেছে, কিন্তু ফ্রেন্ডরা আমরা দূরে গেলেও মানে একটা সবাই টাচে থাকলেও আমাদের মধ্যে ফোন করলে এতটাই মানে কোনো কাটিস না, কেমন আছিস বলি না, আমরা বলি কেন ফোন করেছিস, কোথায়, তুই কি ঢাকায়, তুই কি রাজশাহীতে, ফোন করা মানে হচ্ছে মানে কোনো দরকার এরকম। আর ঈদে আমরা সবাই একসাথে মিলিত হবই, ফোন করতে হয় না, কোথায় বসি আমরা সবাই জানি, ফায়ার ব্রিগেড মোড়ে, মাদ্রাসা মাঠের মঞ্চে আমাদের ডেরা, আগে রাজশাহী কলেজের ডেরা ছিল, পরে আমরা সরিয়ে ওখানে নিয়ে যাই। বিশাল বাহিনী 60-70 জন আমরা একসাথে আড্ডা দিই।
তখন মেডিকেল রুয়েট বিশ্ববিদ্যালয় সব তারপরে হচ্ছে রাজশাহী কলেজে সবাই পড়াশোনা করতো। সবাই আমরা একসাথে আড্ডা মারতাম আর কি, 60-70 জনের মতো, সবচেয়ে বিরাট ব্যাচ তখনকার। সাইজ থেকে ভয় পেয়ে যেত, কিছু করতে হতো না। অনেক পলিটিক্যাল ইয়ে আমাদের টানাটানি করেছে, আমরা যাইনি, আমরা না বিএনপি না লীগ, তখন আমরা রাজশাহী ছেলেবেলে 30টা ওয়ার্ডের ছেলেবেলে আমার বন্ধু। এবং সেই পাওয়ার আমাদের প্রত্যেকেরই, যাকে মারবো বড় ভাইয়েরা মানে স্নেহ ভালোবাসতেন খুব, ছোটো ভাইয়েরাও স্নেহ মানে শ্রদ্ধা করতো, আর জানে যে অন্যায়ভাবে কিছু করবে না ইনশাল্লাহ। এরা একটু মাঝে মাঝে দুষ্টামি করে সিগারেট বিড়ি খাবে, এটাই। তাও সামনে সিগারেট খেতাম না, আমরা দেখতে পেলে লুকায় ফেলতাম বড় ভাই থেকে। এই সম্মানপত্র কেমন ছিল। বর্তমান ছোটো ভাইরা কী করে জানি না। তারপর নিয়মিত আড্ডা মারলাম, আমরা নিজেরাই জায়গা ছেড়ে দিলাম। আসলে নিজের সম্মান নিজেকে ধরে রাখতে হয়, নাহলে সম্মান কেউ দিতে পারে না আসলে। তারপরেও আমরা মানুষ তো ভুল করে বসি, হ্যাঁ, নীতি কথা বলে নিজেই এই নীতির বিরুদ্ধে কাজ করে বসি, পরে হয়তো বুঝতে পারি, খারাপ লাগে, অনুশোচনা বোধ হয়। এইটা মানুষ, নাহলে তো পীর হয়ে যেতাম আর কি। তো যাই হোক, আমরা বিসিএসে যখন আমি বললাম যে আমি যদি পিড়িতে একজনকে নেয়, পরীক্ষা তার আগের রাতে কথা বলছি, সেটা হবে রোমেল। আমি এতই ওভার কনফিডেন্ট ছিলাম, একজনকে যদি নেয় সেটা হবে রোমেল। তো আমার বন্ধু রাসেল বললো ইনশাআল্লাহ বল। আমি বললাম ইনশাআল্লাহ। এই শব্দটা তারপরে এই পরীক্ষা দিলাম আমি। পরীক্ষার দিন হচ্ছে আমার পাশে দেখে দেখে লিখছি, আমি কারো দেখছি ঢেকে লিখছি। আমি একজনকে দেখে দেখে লেখার চেষ্টা করছি। বললাম যে এভাবে ক্যারিয়ার হওয়ার দরকার নাই ভাইয়া, আপনি এখনই দুর্নীতি করছেন, অন্যায় করছেন, আপনি ক্যারিয়ার হয়ে কী করবেন, দেশে কী সেবা করবেন। ভদ্রে বললাম, আমাকে বললো বাপ রে খুব ভাব না দেখা, হেবি ভাব নিল, আমাকে চেনে না সম্ভবত বাইর থেকে। তো ভদ্রায় সিট করেছিল আর কি। আমি খালি বললাম তুই বাইরেও খালি, আমাকে ভদ্রভাবে বললাম যে আমি কি বুঝতে পারছিস না। দিয়ে পরীক্ষা শেষ করে বের হলাম, বের হয়ে পিস পিস বের হয়েছি আমি, দিয়ে ওকে বের হয়ে তো থাপ্পড় মেরেছি টেনে বসে, যেটা আমার ন্যাচারাল স্বভাব আর কি। থাপ্পড়াথাপ্পড়ি করা হচ্ছে আমার ওয়ান টু ব্যাপার আমার কাছে, এটা কিছুই মনে হয় না। কিন্তু বখাটে ছিলাম 4 বছর, বলেছি 9 থেকে ইন্টারমিডিয়েট। তারপর নিজে বখাটে বলবো না, হ্যাঁ অ্যাগ্রেসিভ নেচার, নেগেটিভ ক্যারেক্টার, এটাই বলবো। আর আমি মনে করি যে পরিবর্তন আসে হচ্ছে আমার মতো ছেলেদেরকে দিয়ে, সেটা নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে, সেটা পরের কথা, কিন্তু পরিবর্তন কিন্তু আসবে। ওই ফার্স্ট রোল ফার্স্ট বয় থেকে দেখেছি এরা হচ্ছে পুতু পুতু ভদ্রভাবে চলাফেরা করবে, গায়ে কাদা মাখাবে না। আপনি কাদা পরিষ্কার করবেন, আপনার গায়ে কাদা লাগবে না, এই মানসিকতা নিয়ে কাদা পরিষ্কার করতে গেলে অনেকে বলে যে রাজনীতি ভালো জিনিস না। আমিও মানি রাজনীতি ভালো জিনিস না, কিন্তু ভালো মানুষটা যদি না আসে রাজনীতিতে, তাহলে ভালো হবে কীভাবে। এই বসে থেকে বাসে বসে থেকে কমেন্ট করা খুব সোজা, ফেসবুকে লেখা খুব সোজা। যখন সামনে 20 জন অস্ত্রধারী দাঁড়িয়ে আছে, আপনার এদিকে 10 জন, আপনার কাছেও অস্ত্র আছে, সমস্যা নেই ফাইট করার জন্য, কিন্তু তখন গলা ঠিকই শুকাবে, তখন গলা আওয়াজ বের হবে না সহজে। হ্যাঁ, তখন বোঝা যায় যে কে প্রতিবাদী কে প্রতিবাদী না। ঠিক আছে, ফেসবুকে লিখতে অনেকেই পারা যায়, অনেকে অনেক কিছু লেখে, আমার অনেক বিতরিত কমেন্ট আছে, কারণ আমি ফিল্ড লেভেলে তৃণমূলে, আমি যারা চেনে আমাকে, তারা জানে আমি কী ছিলাম, সুতরাং ওগুলো নিয়ে ভয় পাই না। মরতে তো হবে একদিন, মরলাম তাই মাথা উঁচু করে মরবো। আর আমি ভালো ছেলে মধ্যে পড়ি না, আমি টাল ধরনের ছেলে, ঠিক আছে। অনেক ভালো অফিসার দেখি, পাঞ্চুয়াল অফিসার, ঘুষ খায় না, সরি সিগারেট খায় না, বিড়ি খায় না, ভালোভাবে চলে। আমি ভদ্র ছেলে, পাঞ্চুয়াল অফিসার, 9টা 5টা অফিসার আসে, কিন্তু টাকা দেখলে খেয়ে নেয়। 5 ওয়াক্ত নামাজি, টাকা দেখলে খেয়ে নেয়। হ্যাঁ, তো ওই সাধু পীরের ওরকম পীর আমি হতে চাই না। তার চেয়ে আমাকে জানুক রুমাল খারাপ ছেলে, রুমাল এই করে, কিন্তু হচ্ছে গরিবের হক মারবো না ইনশাল্লাহ, এবং নিজের হক ছাড়বো না, সে যেই হোক। নিজের একটা হক ছাড়বো না, ওনার হক মারবো না, সে যেই হোক। সে আমার চেয়ে পাওয়ারফুল, আর ছোটোবেলা থেকে আমার একটু পাওয়ারফুল, তারপরে আমার চেয়ে সিনিয়র লেভেলে মানুষের সাথে পাঙ্গা নিতে খুব ভালো লাগে, এটা আমার ভিতরেই এই নেচারটা আছে 9 থেকে। তো বলেছিলাম 9 একটা বন্ধুকে মেরেছিল, তখন কেঁদেছিলাম। ওকে আমি কিন্তু একদম রাজপথে পড়ে মেরেছি একদম, যখন বন্ধুত্ব নষ্ট হয়েছে, তারপর যখন আমার বন্ধু মানে না, আলাদা সাইকেলে বসে, তখন মেরেছি। আমি বন্ধুকে হাত তুলতে পারি না, এটা আমার একটা দুর্বল দিক। হ্যাঁ, ভালো দিকে বলতে পারি না, জানি না, তবে বন্ধু যতদিন ছিল হাত তুলতে পারি না, পারতাম সেদিন মারতে, কারণ আমি তখন 9-এ খুব পিচ্ছি। আমি এই স্মৃতিতে আমার লম্বা হয়ে গেছি অসমান, ও তখন খুব লম্বা ছিল। আমি কেঁদেছি, অনেকে ভেবেছে মার খেয়ে খাচ্ছি আমি, কিন্তু আমি কষ্টে কেঁদেছি, বন্ধু মারলো আমাকে, এটা নিতে পারিনি। পরদিন বন্ধু নষ্ট হলো, কলেজে পড়ি, একদম মনি চত্বর রিক্সা থেকে ন্যামেন্ট, সেই মারা মেরেছি ওকে আমি। এবং আমি 10 বছর পরে প্রতিশোধ পড়া না, আমি 10 বছর পরও মানে খুঁজে মারবো আমি তাকে। যদি মাপ চেয়ে নেয়, অনুতপ্ত হয়, তো হয়তো মাফ করে দিই আমি তাকে। আমার মামাকে মাফ করে দিয়েছি আমি, আমার বাবা বলেছেন তাই, নাহলে আর সিরাজগঞ্জে উঠে নিয়ে আসা প্ল্যান করে ফেলেছিলাম আমি, এবং সব রেডি। তো নেতা বেশ বড়, কিন্তু জায়গাগুলো আমি মার্ক করে চলে আসছিলাম, বাসায় জানেই না।
কারণ আমার মাকে পিস্তল ধরেছিল ছোটোবেলা, আমি তো ছোটো, এই জন্য তাকে আমি উঠে নিয়ে আসার জন্য একদম রেডি। বাবার সাথে কথা বললাম, আমি বাবা বললো যে ওকে মাফ করে দিয়েছি, ওকে বাদ দিয়ে তুইও মাফ করে দিয়ে, আমার রাগ প্রকাশ পাচ্ছিল, সেদিন ক্যান্সেল করলাম আমি। যে তার যাওয়ার আগে আমি জাস্ট আম্মা বা মতিগতি জানতে চাচ্ছিলাম, দেখলাম বাবাই মাফ করে দিয়েছে, আমাকে বলে যে ভাবতে যা। তো আমি তখন ছেড়ে দিয়েছি এবং ওনাকে জানিয়েছি আমি যে আপনাকে এই প্ল্যান করেছিলাম আমি, সুমন মামা আমার ছোটো ভাই একদম। এবং কিন্তু ওনাকে জানিয়েছি যে এখন আমার হাত পা গজিয়ে গেছে, বড় হয়ে গেছি, এখন কিন্তু আপনি শেষ। এরকম প্ল্যান করেছিলাম, রেডি ছিল সব কিছু, বাবা মাফ করে দিয়েছে, মা মাফ করে দিয়েছে আপনাকে, তা আমি কিছু বললাম না। এটা জানিয়েছি স্পষ্টভাবে, কী কী ঘটনা ঘটেছিল পুরো লিখে পাঠিয়েছি আমি, এবং পড়েছে, পরে মামা অনুতপ্ত হয়েছে। তো যাক, অনুতপ্ত হলে ক্ষমা মহৎ গুণ। আর আমি মনে করি যে আসলে শাস্তি দিলে অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়, মাফ করে দিলে হয়তো সে শুধরে যেতে পারে, কিন্তু তাকে জানাতে হবে যে আমি তোমাকে কিন্তু মারতে পারতাম কিন্তু মারলাম না, এইটা জানাতে হবে তাকে। তাছাড়া ভদ্রতাকে দুর্বলতা হয়ে বসে থাকবে, তাহলে শুধরাবে না হয়তো। তাকে জানাতে হবে যে না, আমি পারতাম কিন্তু করলাম না, যা মাফ করে দিলাম। এইভাবে করলে মনে হয় ক্ষমা মহৎ গুণ, তাহলে শুধরানোর চেষ্টা করবে, নাহলে আপনাকে দুর্বল ভাববে। তো এই জন্য আমি জানিয়েছিলাম এবং জানিয়ে করি, যদি পারতাম ওর এলাকা থেকে তুলে নিয়ে আসতাম আমি, সেই সাহস সেই এটাও আছে, কলার চেলে ঘুরে হয় সবসময় এখনও আমার, এটা অভ্যাস। আমি খুব ডান পিটা, চন্দ্র ছাড়া, সবাই বলে তাই, আমার কথা না এটা, আজকে নিজে বলছি তাই, আমার ন্যাচারি এটা। তো যাই হোক, আমি বিশেষ পরীক্ষায় ইনশাল্লাহ বলে পড়ে পার হয়ে গেলাম। তার 3 দিন পর আমি অ্যাক্সিডেন্ট করি, আমার দাঁত ভেঙে যায় সামনে, কোনো খুবই খারাপ অবস্থা আর কি। সেদিন আমার মনে হয়েছে যে এটা যদি 3 দিন আগে ঘটতো, তাহলে আমি যে ওভার কনফিডেন্ট এত পড়াশোনা করে যে গেছি, মানে কোন ঘটনা দুর্ঘটনা যে আমাকে পরীক্ষা দিতে দেবেন না, আমার ডান হাত চলছিল না একেবারেই। তার 4 দিন পরে আরেকটা পরীক্ষা ছিল ঢাকায়, আমি গেছি সমাজসেবী দপ্তর করতে, এত ইজি কোশ্চিন, আমি অষ্টমে তাকিয়ে আছে, অথচ গোল করছি পূরণ করছি 60-এ, আমি 60 দিক তাকিয়ে আমি অষ্টমে সিরিয়ালে কমন, এতই সোজা কোশ্চিন মানে আমার জীবনে এটা। আর তখন টাটকা টাটকা আমার এক কথায় উত্তর বের হয়ে যেত, আমার অপশন লাগতো না কোনো। ভার্সিটিতে বই বলে রাখতো, আমার বন্ধু তহসিন আমাকে বই নাম দিয়েছিল, এবং বই নামেই পরিচিত হয়েছিলাম তখন আমি। আর কোচিংও করিনি, আমরা ছাদেই গ্রুপ স্টাডি করতাম। আর আমার পরের স্পিড দেখে, লেভেল দেখে, এবং বই নামেই সবাই জানতো যে বইয়ের পরীক্ষার রেজাল্ট হলে বই কী অবস্থা। যাক, বই শেষমেশ বিগ জিরো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, বিগ জিরো আর কি। চাকরি করছি, টাকা ইনকাম করছি, বেতন বৈধ টাকা ইনকাম করছি, এতটুকুই। যাই হোক, আমি বিসিএসে প্লেস করার স্বপ্ন দেখা রোমেল শেষমেশ হচ্ছে বোধ কেটে চান্স পেলো আর কি। ভাই ভাই আমার উদ্ধত আচরণ আমি ইচ্ছারে প্রকাশ করেছিলাম, কারণ তাতে জানা উচিত, তার বিচক্ষণ, যে আমি কিন্তু এই ন্যাচারের আমার কোন ক্যাটে দেওয়া উচিত, দেশে কোন ক্যাটার। আমি নিজে বলেছিলাম যে আমি ইয়েটা দিয়েছিলাম না, ফরেন অ্যাফেয়ার্স দিইনি। আমি ইংলিশে, প্রথমে ইংলিশে চলছিল প্রশ্ন, ভাই ভাই শেয়ার করেছি আমি একদিন ফেসবুকে লিখে, আজকে নতুন করে তোলাচ্ছি না, আমি শুধু বলেছিলাম, আমাকে প্রশ্ন করেছিল যে ভাই ডোন্ট ইউ সিলেক্ট ফরেন অ্যাফেয়ার্স। তখন বলেছিলাম যে স্যার, I can speak English but not fluently and I am not diplomatic. I am so much straightforward. আমাকে জিজ্ঞেস করেছিল, do you think you are suitable for the police career? আমি বলছিলাম, definitely sir, I am very much suitable for this job. Then why and then how will you manage the state? সব প্রশ্ন ইংলিশে দেওয়ার পরে আমাকে আটকানো শুরু করে আর কি। তখন আমি বলেছিলাম, স্যার বলেন যে আপনি পুলিশ ক্যারিয়ার নেবেন না আমাকে, এভাবে তো সিআরপিসি ধারা 2752 আমার সিআরপিসি সময় ধারা আছে, অনেক দূর পর্যন্ত পেরেছিলাম আমি। আমার সবার ভাইবা হচ্ছে 10 মিনিট, আমাকে 20-25 মিনিট হয়ে যাচ্ছে, আমাকে ছাড়ে না। দিয়ে সেদিন বলেছিলাম আমার ভাইবা নিয়ে আটকানোর জন্য, এতগুলো স্টুডেন্টের সবাই যে ট্যালেন্ট, এবং আমি মানি যার রিটার্ন চান্স পেয়ে আসছে তার প্রত্যেকে ট্যালেন্ট। এই ওই যে বললাম, ওই নির্দিষ্ট টাইমের মধ্যে পরীক্ষা ডেলিভারি দিতে হবে, সব কিছু বুদ্ধিমত্তা, দক্ষতা, টাইমিং, আইকিউ, সব কিছু মিলিয়ে পরীক্ষা। সো বাদ দেওয়ার জন্য তার পরীক্ষা নেই। এতগুলোর মধ্যে মতো 450 জনের মধ্যে ঢুকতে হবে, আমার সিট 450 জনের মধ্যে আছে। আর 1800টা সিট তো সব ক্যাডারে মিলে, আমার ততগুলো ক্যাডার না, জেনারেল এবং হচ্ছে আমার কৃষি ক্যাডার। 450 মধ্যে ঢুকতে হবে, তা আবার ট্যালেন্ট উপরে ঢুকতে হবে 50%-এর মধ্যে। তার কত পড়াশোনা করতে হয়েছে আমাদেরকে, এবং পড়াশোনা পাগলামো না করলে হয় না আসলে বিসিএস।
আমি পাগলামি করেছি, যখন যেটা করি পাগলামি করি, আমার পাগলই বলে সবাই যে তুই একটা পাগল। আসলে পাগল ছাড়া দুনিয়া চলে না। যারা পাগলামি করেছে তাদের দেশে পরিবর্তন হচ্ছে, সব কিছু পরিবর্তন দেখেন, আপনি নিজেরাই দেখেন। সোজা পথে চললে সোজা আঙুলে ঘিয়ে ওঠে না, আঙুল বাঁকাতে হয়, শুধু বাঁকালে ওখানে ঘুরাইতে হয় মাঝে মাঝে, আবার তখনই ঘিয়ে ওঠে জমাট বেঁধে গেলে। আসলে প্রিপারেশন, ওভার কনফিডেন্ট থাকা আর না থাকা ইনশাল্লাহ বলা আর বাদ দিইনি আমি আর তারপর থেকে। শুধুমাত্র বই না ধারণ করে বিসিএসে ফুল সিলেবাস, অপশন ছাড়া এক কথায় ঘ্যাট করে বলতে পারলেই ওভার কনফিডেন্ট হবে তা না। যে কোনো ঘটনা দুর্ঘটনা ঘটে ওই 1 ঘন্টার পরীক্ষা হাজারটা জেনেও অষ্টপদী সম্মেলনের চিফ লিডার হয়েও লাভ নাই যদি ডেলিভারি দিতে না বুঝতে পারি। 90 মিনিট হেভি খেলে, ফুটবল খেলে একাই 10 জন গোল করে কাটিয়ে যদি স্কোর না করি, তবে সেই 90 মিনিটের খেলার কোনোই দাম নেই। আমাদের সবার চাই আগে ট্রফি। পড়াশোনা করে বিবেক জাগ্রত হোক বা না হোক তাতে কিছু যায় আসে না। ট্রফি না পেলে সেই 90 মিনিটের দুর্ধর্ষ স্টেডিয়াম কাঁপানো খেলার পুরোটাই বৃথা। এটাই সিস্টেম আমাকে শেখাইছে। লাইফ ইজ এ রেস, রেস এগেন্স্ট টাইম। রাবির অ্যাডমিশন টেস্টে সে ভুল আর বিসিএস প্রিলির দুর্ধর্ষ পড়াশোনা করে 35%-এ বোধ ক্যাডার দিয়ে পুলিশ অফিসার হওয়ার স্বপ্ন দেখেও কৃষি ক্যাডারে ঢোকার পর একটা শিক্ষা হয়েছে আমার। আমার বাবু রুদ্র ক্লাস 2-তে পড়ে, এক পরীক্ষা দিয়ে শুরু হয়েছে ওর কিছুদিন আগে। আমি নিতে গিয়েছিলাম পরীক্ষা শেষে ওকে স্কুলে। ও যখন পরীক্ষা দিয়ে বের হলো, আমি ওকে জিজ্ঞেস করলাম, সবাই জিজ্ঞেস করে যে বাচ্চাকে ভুল হয়েছে নাকি, আমি ঠিক করেছিস নাকি। আমি বললাম বেটা ভুল করেছিস? আর রুদ্র বলল হুম। আমি বললাম যে সাব্বাস বেটা। সব গার্জেন আমার দিকে তাকাচ্ছে, অনেক জোরে করে বলেছি তাকাচ্ছে, এটা আবার কেমন। রুদ্র বেশ জোরে জোরে করছে, আমার খুব বেস্ট ফ্রেন্ড। ওকে জিজ্ঞেস করতো বেস্ট ফ্রেন্ডকে আমি, আমরা দুজনে তুই তুই করে কথা বলি একে অপরকে। ভুল না করলে পরীক্ষা দিয়ে লাভ কী দেয় বললাম আমাকে। যেটা ভুল করেছিস সেটা শিখিয়ে দিলাম তাকে। দেখলাম চল তোর ভুল সেলিব্রেট করে আইসক্রিম খাই। তাই বাপ বেটা আমরা আইসক্রিম খেলাম। কারণ ও যেটা ভুল করেছে শিখিয়ে দেওয়ার পর সে সেটা ভুলবে না। সেই 2003-04 সেশনের অ্যাডমিশন টেস্টে এমপিভি রেপ্টেলিয়া যে ভুল করে আসছে আমি, সেটা আমি কোনোদিন ভুলিনি। আর 2024 অধ্যায়ন মনে আছে আমার। কিন্তু আমি যেগুলো পেরে চান্স পেয়েছি সেগুলো একটা প্রশ্নেরও কথা বলতে পারবো না আমি। সুতরাং ভুল মানুষকে শেখায়। যখন বাচ্চা শিখছে, শিখুক, ওকে টপার হতে চায় না, ওকে ফাইটার হিসেবে দেখতে চাই আমি। ফাইটার মানে ফাইট করে না আমার মতো, সব কিছুতে ফাইটার, ফাইট করবে সে, সে টপার হওয়ার জন্য ফাইট করবে। তাকে আমি সব কিছু দিয়ে রেখেছি এবং মনিটরিং করি আমি তার ট্যালেন্ট কোন সাইডে, সেদিকে তাকে আমি গাইডলাইন দেবো ইনশাল্লাহ। আর পড়াশোনাটা এই বছর 2 বছর পর্যন্ত আমার মায়ের উপরে ছেড়ে দিয়েছি, যেহেতু স্কুল টিচার এবং সাইকোলজি খুব ভালো বোঝে, কীভাবে পড়াতে হবে বোঝে। আর দুজন একই রকম করে পড়াতে হলে দুই ধরনের হয়ে যাবে। আর সাইকোলজি যেহেতু স্ট্যাটাসটা বুঝে গেছে, কনফিউজড হয়ে যায় বাচ্চা আমার। এই জন্য আমি কিন্তু পড়াশোনার মধ্যে আমি আর মানে ইন্টারফেয়ার করি না আমি। স্পোর্টস টিচার আমি, ওকে আমি জীবন সম্পর্কে শেখাই, বাইরে লাফালাফি শেখাই। ওর আমার 3.5 বছর বাইক এক্সিলারেটার ক্লাচ কন্ট্রোলার শিখে, যেহেতু পা পেতো না গিয়ারে। ওই স্কুটার চালিয়ে ভার্সিটি নিয়ে গেছে আমাকে, আমি খালি মাঝে মাঝে ধরেছি একটু। ওই স্কুটি চালাতে পারে। ও হচ্ছে 2 ধরনের স্কুটি আছে ওর। ওর সাইকেল চালাতে পারে, স্টান্ট করছে এখন সাইকেলে। রোলার স্কেটবোর্ড চালাতে পারে ও এখন। রোলার স্কেটিং, ইনলাইন রোলার স্কেটিং শিখছে। আর আমি কার শিখছি, এরপর কার ইনশাল্লাহ। জীবন যুদ্ধে যেন সব জায়গায় না ঠেকে ও, এই জীবনটা এনজয় করুক। আমার টপার লাগবে না, আমার ফাইটার লাগবে। সে ফাইট, সে যদি ভালো সুখে থাকে তো ভালো কথা। সুখী মানুষকে যে আমার মতে যে হচ্ছে ঘুমের ওষুধ ছাড়া, কোনো রকম সাপ্লিমেন্ট ছাড়া একটা ইটে মাথা দিয়ে মাটিতে শুয়ে ঘুমিয়ে মানে নিশ্চিন্তে ঘুমাতে পারে, তার মতো সুখী মানুষ আর হয় না। আমি কোটি কোটি টাকা খরচ করতে পারি আমার 6 ঘন্টা শান্তির ঘুমের জন্য, কোনো সাপ্লিমেন্ট ছাড়া। রাত এতটা বাজে জেগে আছি, আমার ভিতরে অনেক বিষণ্ণতা কাজ করে। আমি একটা মানসিক প্রতিবন্ধী একটা পেশেন্ট এবং সাহিত্য লোড চলছে। এখন আমি একটা ডিপ্রেসিভ, হাইপার ডিপ্রেসিভ একজন মানুষ আর কি, এবং পেসিমিস্ট নট অপটিমিস্ট মানুষ আমি। আর আমি নেগেটিভ
ক্যারেক্টার ছিলাম, অস্থির, চঞ্চল ছিলাম, এখন অস্থিরতা কাজ করে, চঞ্চলতা নেমে গেছে আমার চোখে। দেখেন, চঞ্চলতা দেখতে পাবেন না আমার চোখে, অস্থিরতা দেখতে পাবেন। অথচ মাস্টার্স পুরোনো চোখে চঞ্চলতা দেখা যেত, নিজে দেখতে পেতাম হয় নাই। মাথালটা পড়েছি কৃষিবিদ্যায়, হ্যাঁ আমার ভালো লাগে মাথালটা পড়ে ঘুরতে, মাঝে মাঝে মাথাল পরে ঘুরি আমি। আমার 8 বছর বয়সী রুদ্র আর আমি, আমরা বেস্ট ফ্রেন্ড। আমরা দুইজন বাসার মোড়ে আড্ডা দিই। আমি ওই বাচ্চার মায়েদের দেখি, আর ওকে ওর বয়সী কিউট কিউট গার্ল বেবিকে দেখাই আর কি। ও বসে বসে আইসক্রিম খায়, আর আমি কফি খাই আর সিগারেট খাই। তবে ওর দিকে সবসময় ধোঁয়া যেন না যায় সেদিকে আমার বেশ খেয়াল থাকে। ওর নাকে একটা ছেলের সিগারেটের ধোঁয়া লাগছিল, ওকে আমি ভদ্রভাবে বলে, এক্সকিউজ মি ভাইয়া, প্লিজ সিগারেটটা অন্যদিকে খান, ধোঁয়া সরাসরি বাচ্চার নাকে লাগছে। ওই ছেলে উল্টা আমাকে ঝাড়ি মেরে বলছে যে পাবলিক প্লেসে বাচ্চা নিয়ে দাঁড়িয়ে রাস্তার ধারে চা স্টলে দাঁড়িয়ে না থেকে আপনি বাচ্চা সরাতে পারছেন না। আমি বললাম, ভাই পাবলিক প্লেসে সিগারেট খাওয়া তো আইনত দণ্ডনীয় অপরাধ। যদিও এমনিতে তো আমি পাবলিক প্লেসে খাই, কিন্তু সেরকম পরিবেশে খাই যেন কারো সমস্যা না হয়, আর সমস্যা হলে আমি ধরাই না, না হলে ফেলে দিই সিগারেটটা। তো সে আরও উদ্ধত হয়ে আসলো, আর 3-4 জন ছেলে ছিল। পাড়ায় এখন আর মোড়ে তেমন বসি না, অনেকে চেনে না। পাড়ার দোকানদার এলাকা আমার ভালো চেনে, এবং খুব গ্রহণযোগ্যতা আছে আমার এলাকায়, কারণ জানে যে আমি অন্যায়ভাবে কারো হাত তুলব না এরকম। এতে আসলে তো মানা করছি না, আমিও খাই তো আসলে। বাসায় 3-4 জন ছিল, এই জন্য আর শ্বাস পেয়ে গেছে। তখন আমি আমার আসল ক্যারেক্টারে চলে, তখন আবার আমাকে ছাড়িয়ে মারি, তখন আমি আমার আসল ক্যারেক্টারটা ভিতর থেকে চলে আসে। আমি ভিতরের বাঘটা জেগে ওঠে মাঝে মাঝে, আমি খুব কষ্টে দমায় রাখি, ওটা আমার ভিতরের বাঘ বলি আমি। আমার চত্থাপুর মারে আমার সব, আমার বেটাও জানিস, আমি সেদিন 2-3 দিন ওষুধে পড়ে আছি। বাবু এত আমাকে এমন হয়েছে না, ও বলছে যে ওর মাকে যে বাবা আসলে কয়েকদিন থেকে কাউকে মারতে পারতে পারেনি, তো হাত নিষ্পিস করছে বাবার, এই জন্য মন খারাপ হয়ে বসে আছে। হ্যাঁ, তো আসলে ভদ্রটাকে দুর্বলতা হলে সম্ভব, মানে সমস্যা, বেশি মানুষ তাই মনে করে। আমি বলতে ভদ্রভাবেই ব্যবহার করি। তারপর রাজশাহী বা ঢাকা, না নোয়াখালী, না খুলনা আমার দেখার বিষয় না, সে কে মন্ত্রী পায় না এমপির পায়, আমি চড় মেরে দেবো, মেরে দেবো, 2-4টা হয়তো খাবো, 2টা তো দিব আচ্ছা মতো, এবং তাই করে আসছে। তবে এই পর্যন্ত মার খেয়েছে ওই যে রকির হাতে ক্লাস 9 একবার, আর 4ঠা জানুয়ারি 2011 সালে 40 জন মিলে অ্যাটাক করেছিল আমার উপরে, সে গল্পও আসছে। তারপর আমি এক থাপ্পড় মারলাম ওই ছেলেটাকে, এমন ট্রেনে কষে থাপ্পড় মেরেছে যে উপরে পড়ল রাস্তার মধ্যে। দিয়ে আমি সানগ্লাসটা খুললাম, সানগ্লাস পরেছিলাম আমি, দিয়ে যে বাকি দিন যার জন্য তাকালাম, দেখলাম যে আড়ষ্ট হয়ে আসছে ভয়, আমার উগ্র চেহারা চলে আসছে, চোখ লাল ফুলে উঠে আসছে, হাত কাঁপছে। কিন্তু বাবুর হাত ছাড়িনি, আমি এক হাতে কষে থাপ্পড় মেরে দাঁড়িয়ে আছি। এর মধ্যে দৌড়ে চলে আসছে সবগুলা। এখনকার জুয়েল ভাই একটা দোকান আছে ওখান পাশেই, ওষুধের দোকান। জুয়েল ভাই এসে দৌড়ে এসে সবাই দৌড়ে চলে আসছে যে কী হয়েছে। ছোটো ভাই তো এসে দৌড়ে এসেছি, ভাইয়ের সাথে গন্ডগোল, অত তার মারবে, আমি ঠেকালাম যে আর কিছু হওয়ার দরকার নেই। ওরা ভয় পেয়ে গেছে তখন, হাত পা ধরা যাওয়ার উপক্রম অবস্থা ওর হাতের। তো জুয়েল ভাই বললো, কাকে কার হাত দিয়েছিস? যে ম্যাজিস্ট্রেট, যে ভাই যে তুলে নিয়ে যায়নি তোদের ভাগ্য। ওরা হাত পা ধরা অবস্থায় মাপ করে ওদের সাথে চা খেলাম, আমি দেখলাম যে এরকম করতে হয় না। তো বুঝছো তোমরা বড়, তোমার বিশ্ববিদ্যালয়ে পড়বো, রাজশাহী কলেজে পড়ি, অনার্সে পড়ে আর কি। তো বললাম যে ভালো কাজে লাগাও ভাইয়া, তোমাদের এই শক্তি আছে নতুন টকবকে, এই একটা এই যে কাজটা আমি করলাম, এটা তো তোমার ঠিক করছিল, তোমার বিবেক থেকে বলো। তোমার বাচ্চা এরকম হলে তো বাচ্চার কথা বুঝবে না, মনে করো বাবা না হলে বাচ্চার ফিলিংসটা আসে না। আমি বাবা হওয়ার পরেও আমি বাচ্চার ফিলিংস তৈরি পাইনি। যেদিন আমার বুকে বাচ্চা ঝাঁপ মেরেছে সেদিন থেকে বাবা হয়েছে, আমি হচ্ছে মা, সেদিনই মা হয়েছে আমার ওয়াইফ, যেদিন পেটে বাবু চলে আসছে। কিন্তু আমি বাবা হয়েছি সেদিন, যেদিন আমার বাবু বুকে ঝাঁপ মেরেছে সেদিন থেকে বাবা হয়েছি। তার আগে আমি বাবা, সুতরাং মা আগে হয়, বাবা পরে হয়। সুতরাং মায়ের অধিকারটা আমি বেশি দিই। আমার বাচ্চাকেও বলেছি যে মাকে কষ্ট দিবি না বাবা, আমার জন্য দরকার পড়লে মায়ের সাপোর্ট নিবি, এবং তাই করে। আমার জন্য পাগল, বাবা বাবা বাবাই, কিন্তু তোর মাকে দেরি করে বাড়ি মারি, ইচ্ছা করে দেখা, এক্সপ্রেশন করার জন্য তেরে আসে আমার দিকে,
আমার খুব ভালো লাগে জিনিসটা সত্যি মন থেকে, যে আমি চাই ওর মাকে বেশি রেসপেক্ট করুক। ওর মা, যদি বাবা হিরো, ওর মা ওর কাছে হিরো। সে সংসার করছে, আমরা দেখেন শুধু চাকরি বাকরি করছি, বাচ্চা নিয়ে করছি, সংসার করছে, বাচ্চা নিয়ে শুয়ে আছে, বাচ্চার খাওয়া দাওয়া হ্যান ত্যান সব কিছু দেখছে, আবার চাকরিও করছে, সমান লেভেলে চাকরি করছে আমার সাথে, তো তালে মিলে কলেজের টিচার, স্কুলের কলেজের টিচারও, এবং ফার্স্ট ক্লাস ফার্স্ট পাওয়া, আমি ফোর্থ, ফোর্থ মানে মাস্টার্সে 3.5 পাওয়া, 4/4। অনার্সে ঢুকেছি, তেরে মেরে ঢুকেছি আর কি, তেরে মেরে ঠান্ডা করে দেবো, ঠান্ডা করে ঢুকেছি আর কি। এটার বিশ্ববিদ্যালয়ে যেদিন রিভিল করবো সেদিন বিশ্ববিদ্যালয় কাহিনিগুলো বলবো। আজকে একটু নিজের কাহিনিগুলো কিছু কিছু অল্প অল্প করে বলছি আমি। আমি ওই ছেলেদের নাম ভুলে গেছি, জিজ্ঞাসা করেছিলাম, বললাম যে রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী শহরে পোলাপান চড়াতে চড়াতে আমাদের ব্যাচ ফ্রেন্ড সার্কেল বুড়া হয়ে গেল। আমার বন্ধু ইমন, আমার মতো 6 ফিট হাইট, কিন্তু বডি আবার আমার চেয়ে ডবল। ও থাকলে তো মানে মায়ের একদম রাস্তার মধ্যে মাথা ঢুকাই দিত এগুলো করলে। ভদ্রতাকে দুর্বলতা ভাবতে নেই ভাই। আর করোনায় একজন এডিসি, আর করোনার সময় আমার পরম শ্রদ্ধেয় স্যার এডিসি কামরুজ্জামান স্যার, বর্তমানে সম্ভবত জয়েন্ট সেক্রেটারি স্যার হয়ে গেছেন উনি। ডিএস ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ে, তারপর জেএস হয়ে যাওয়ার কথা। হয়েছেন কি না স্যারের সাথে অনেকদিন কথা হয়নি। লাস্ট ডিএস ছিলেন তখন কথা হয়েছে, অনেক সিনিয়র ডিএস হয়ে যাওয়ার কথা, লাস্ট ডিএস ছিল, না হলো ওর মধ্যে স্যারের চলে যাওয়ার কথা ছিল, থাকার কথা আর কি। তো স্যার আমাকে করোনার মধ্যে মানে স্যারের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক ছিল, একটা অনুষ্ঠানে স্যারের সাথে পরিচয়, আমি স্কুল কলেজে। তো সেখানে পরিচয় হওয়ার পরে খুব ভালো, মানে আমাকে খুব লাইক করতেন, কেন জানি বুঝতে পারি না। তো রাজশাহী করোনার মধ্যে উনিও তেমন কোনো কাজ ছিল না, বেশিদিন। তো আমি এডি স্যারকে নাম্বার দিয়েছিল আমাকে কথা বলার জন্য, ফেসবুক আছে স্যার আমার সাথে। স্যার রাজশাহী অঞ্চলের অফিসার হিসেবে আমাকে রাজশাহী আমাদের সুযোগ, সেবা করার সুযোগ করে দেয়। আসলে নিয়োগ প্রয়োজন, আমার কাজ তেমন ছিল না, বললাম স্যারকে ফোন করে, স্যার আমি তো এখন কাজ নাই, আমি তো এখন বিশেষ ক্যাডার হয়ে এইভাবে করোনায় এই পরিস্থিতিতে আমি বসে থাকতে পারি না স্যার, আমি রাজশাহী অফিসার হিসেবে আপনি আমাকে কাজে লাগাতেই পারেন স্যার। তো স্যার বললাম, স্যার রাজশাহীবাসী সেবা করে এটার সুযোগ স্যার, আমাদের নিজ জেলায় পোস্টিং হয় না, বিশেষ ক্যাডার হিসেবে আমাদের নিজ এলাকায় ইয়ে করার ইচ্ছা, আমার খুব ইচ্ছা স্যার, ক্যাডার হিসেবে আমাদের নিজ জেলা রাজশাহীকে আমি খুব ভালোবাসি, এবং মানে তাদের কাছে আমার কাছে যাদের চাওয়া পাওয়া আছে, একটা কাঙ্ক্ষিত একটা চাওয়া পাওয়া নিশ্চয় আছে, যে আমরা তাদের হয়ে কিছু করবো, তো এই সুযোগটা আমাকে প্লিজ দেন স্যার। তো স্যার বেশ অবাক হয়ে বললেন যে বেশিরভাগ অফিসারই বাধ্য হয়ে চাকরি করে, মানে ডিউটি দিচ্ছে, আর আপনি হচ্ছে যেচে পড়ে ডিউটি চাচ্ছেন। আমি বললাম, স্যার আমি তো আমার দেশকে ভালোবাসি, দেশ মানে দেশের মানুষকে, রাজশাহীবাসী খুব ভালোবাসি স্যার আমি, এটা সুযোগ স্যার, রাজশাহীর কাজ করার যে কদিন হয় সুযোগ দেন স্যার আমাকে। তো স্যার আমাকে পরের দিনই ফোন করে বলে যে মারুফ সাহেব একটা কাজ আছে, এখন মারুফ বলে ডাকেন উনি, স্যারকে বলেছে, কিন্তু আপনি করে কেন যেন ডাকে, আমি বলি স্যার তুমি করে ডাকলে খুশি হবো। এবং স্যার একদম বড় ভাইয়ের মতো, মানে কী বলবো, আমাকে ছোটো ভাইয়ের মতো ট্রিট করে একদম, এতটাই ভালোবাসেন। নিজে ফোন করে খোঁজ খবর নেয় কী অবস্থা, এত বড় মানুষ হয়েও তিনি, এবং তার মধ্যে মানে সারল্যতা দেখেছি, এবং খুবই দায়িত্ববান, কিন্তু সারল্যতাও সেরকম। আরেকজন ডিএস স্যার, এখন আমার ইউনো ছিলেন রাসেল স্যার, চমৎকার একজন মানুষ এবং চমৎকার দায়িত্বশীল, উনিও ডিএস, ডেপুটি সেক্রেটারি, সমাধান প্রশ্ন মন্ত্রণালয়ে আছে। মানে মানুষ হবে এরকম, মাথা যতই আকাশ ছুঁয়ে মেঘ ভেদ করে যাক, পা যেন মাটিতে থাকে, এটা আমার বাবা আমাকে বলতেন, আমিও মানি তাই, পা মাটিতে রাখতে হবে, নাহলে সে মানুষের যে অস্তিত্ব সেটা মানুষ ভুলে যায়, মাটিতে থাকা উচিত। আর মানুষ মাত্র ভুল করবে, অন্যায়ও করবে, অনুশোচনা হবে, অনেক কিছু চেষ্টা করে পারবে না। আমার অনেক মানে আমি কী বলবো, আমার খারাপ দিক প্রচুর। আমি যদি ইনভেন্টরি শিট নিজে নিজে কমপ্লিট করি, আমার খারাপ দিক শেষই হয় না, ভালো দিক 2-3টা দেখতে পাই আমি। তো যাই হোক, করোনার মধ্যে এই পরিস্থিতিতে তখন স্যার আমাকে সবচেয়ে ভালো গাড়িটা দিয়ে, তার লোক লস্কর দিয়ে আমাকে হচ্ছে 6টা থেকে লকডাউন দেখার কাজ, 12টা পর্যন্ত ডিউটি ছিল, যে কারণে বাসায় গাড়ি নিতে আসতো আর দিয়ে আসতো, তো ওই জন্য সবাই মনে করতাম মানে আমি প্রশাসন ক্যাডার, ম্যাজিস্ট্রেট, কিন্তু আমি আসলে কৃষি ক্যাডারে আছি, কাদের বলতে পারেন আর কি, এখন ওরা ক্যাডার না বলে নিজে কাদেরই বলি। ক্যাডার বলতে আমি প্রশাসন, পুলিশ, ফরেন,
ট্যাক্স এগুলোকে বুঝি আসলে পাওয়ারফুল তারা। আমাদের না আছে প্রশাসনিক ক্ষমতা, না আছে নিজ জেলায় পোস্টিং। এই সত্যগুলো দূরে যে পরিবার পরিজন ছেড়ে আপ ডাউন করতে হয়, না থাকতে হয় ওখানে একা একা। হয় অফিসার হিসাবে 100-তে 100, নয়তো পরিবারের কাছে 100-তে 0, কারণ অসময় দূর থেকে আসা যায় না পরিবারের বিপদে আপদে। আর না হলে বাসায় থাকলে বিপদে আপদে বাসায় আছি, তো অফিসে কী হচ্ছে সেই টেনশন হয়। হয় তাহলে অফিসার হিসাবে 100-তে 0, না পারলাম ভালো অফিসার হতে, না পারলাম ভালো মানে কী হতে, কিছুই হতে পারলাম না শেষ পর্যন্ত জীবনে। বললাম না, অ্যাট দি এন্ড অফ দ্য ডে রাইট নাও আই এম এ বিগ 0। আমি ফিল করি সেটা। এত তাণ্ডব করে লাভ কি? আসলে জীবন কিছুই না। আমার কাছে জীবন বলতে লাইফ ইজ দ্য কালেকশন অফ সাম মোমেন্ট, নাথিং এলস। এটা আমার সংজ্ঞা। তো একজনের একটু সংজ্ঞা হতে পারে, জীবন থেকে না হতো। আমি স্যারকে বললাম, স্যার আমি একজন ফাইটার স্যার, আমি টপার না। তো পরের দিন স্যার ফোন করলেন এবং অফিসে ডেকে নিজের ম্যাজিস্ট্রেটের দায়িত্ব দিয়ে আমাকে প্রতিদিন 1 লক্ষ টাকা নিয়ে 21 থেকে 30 নম্বর ওয়ার্ড সিটি কর্পোরেশন রাজশাহীতে আমাকে ঘুরে বেড়াতে হতো, লকডাউন দেখতে হতো, বাইরে থাকলে টেলিমেট্রো খাইতে হতো। এ নিয়ে বেরোতাম, প্রতি দুস্থ মানুষদের 500 টাকা করে দিতে হতো। দিয়ে আবার স্যারকে জানিয়ে দিতাম, তো গাড়ি আবার বাসাতে নামিয়ে দিত, কারণ বাসার দিকে 21 থেকে 30 নম্বর বাসা ক্রস করে যেতে হয়, ডিসি অফিসে উল্টো দিকে। তো আবার ওখানে রিপোর্টিং করার দরকার নেই, স্যার করে হিসাব লিখে দিয়ে আমার পিএস থেকে পাঠিয়ে দাও। তোমার সাথে, আপনার সাথে যাদেরকে পাঠিয়েছি, পিএস একজন থাকতো আমার সাথে, উনি হিসাব টিসাব লিখতেন। তো প্রতিদিন দিন হয়েছে কি, আমার পিছনে পুলিশ অফিসারও আমাদের প্রোটোকল নিয়ে গাড়ি নিয়ে আসতো আর কি। তো পরে আমি বললাম, স্যার আছে সরে, আমার পুলিশ প্রোটোকলটা দরকার নেই আমার, কিন্তু পুলিশ বাহিনীর রাস্তায় আছে, আমি ফোন নম্বর আছে, ফোন করে স্যার ওসি সাহেবকে ফোন দেবো যে আশপাশে কে আছে, আমি পাঠান এখানে। যে ট্রাভেল হয়, ট্রাভেল হবে না স্যার, এটা আমার রাজশাহী, এটা আমার রাজশাহী। এভাবে স্যারকে বলিনি, তবে আমি বলি এটা আমার রাজশাহী, আমার জন্ম রাজশাহীতে, আমার বড় হয়ে ওঠা রাজশাহীতে, আমি বের উঠেছি রাজশাহীতে, আমি রাত 3টের সময় সারা রাজশাহীতে বাইক নিয়ে ঘুরে বেড়াই, রাত 12টার সময় ওয়াইফকে নিয়ে নদীর ধারে ঘুরে বেড়াই, কারণ এটা আমার রাজশাহী। তো করোনার সময় একদিন গাড়ি নিয়ে বের হয়েছি, রাস্তা ভুলে হঠাৎ করে ড্রাইভার গাড়ি রাস্তা চেনে না, ক্রস করে চলে গেছে, তো আমি ডানে ঢুকবো, অন্য বালিয়াপুকুর যাবো। ভার্সিটি থেকে আসতেছি, আমরা হচ্ছে সাদের মোড়ের রাস্তায় আছি, সাদের মোড় চলে আসছে, ক্রস করে পার হয়ে চলে আসছে। আমরা তো পার হয়ে চিকন রাস্তা আছে, ওটাতে বালিয়াপুকুর রোডে উঠে যায়। বালিয়াপুকুর বলছি, হ্যাঁ বালিয়াপুকুর উঠে যায়। তো আমি ওখানে সাধারণ মানুষগুলো পুলিশকে দাঁড়িয়ে থেকে দেখলাম, তাদেরকে খেয়াল করে নিয়ে ডিউটিতে দিচ্ছে মনে মনে, সবগুলো 15-20 জনের মতো দাঁড়িয়ে আছে। তো আমি গাড়ি ঘোরাতে বলেছি, হঠাৎ করে দেখছি যে পুলিশও বলছে ম্যাজিস্ট্রেট গাড়ি ঘুরছে, ম্যাজিস্ট্রেট গাড়ি ঘুরছে, চিল্লা পাল্লা সেরকম। আমি কিন্তু রাস্তায় ঢোকার জন্য গাড়ি করেছি, ওদেরকে ধরার জন্য। দিয়ে এসে দাঁড় করালাম গাড়িটা, দেখছি দোকান খুলে রেখেছে ওরা। আর সবাই হাত জোর করে 15-20 জনই হাত জোর করে এসআই সহ মাজা বাগা করে দাঁড়িয়ে আছে, স্যার 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 ভুলে গেছে স্যার, স্যার 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 ভুলে গেছে, মাফ করে দেন স্যার, কোনোদিন হবে না স্যার। আমরা দোকান খুলেছি পানি খাওয়ার জন্য। দিয়ে আমি তখন গাড়ি থেকে নামলাম, গাড়ি থেকে নেমে বললাম সোজা দাঁড়ান। ওরা সোজা হয়ই না, ওরা একই কথা বলেই যাচ্ছে আমাকে। আমি ফর্মাল গেট আপে আছি আর কি, কারণ যেহেতু ডিউটি হতো। আমি আমার অফিসেও হয়ে যাই না, শার্ট রাখা থাকে চেয়ারে, স্যার আসলে আমি পরে নিই, মিটিং থাকলে ওটা করে নিই, সিঙ্গেল রুম যেহেতু, এটা লাগিয়ে ভিড়িয়ে আমি শার্ট পরে মিটিং করি। নর্মালি পন্স পরে, একটা পন্স রাখা আছে, পন্স পরে শার্টটা এমনি নর্মাল কলার গেঞ্জি, জিন্স প্যান্ট থাকে, এটা পরে ঘুরে বেড়াই আমি। আর বাইক বেশি রান করি, তো সে কারণে ওই ফর্মাল গেট আপটা কমফোর্ট ফিল করি না আর কি। তো সেদিন এখন ম্যাজিস্ট্রেটের দায়িত্বে আছি, ডিউটিতে আছি, ফর্মাল গেট আপ পরে থাকাটাই মানে শোভনীয়। তো ওই রাস্তায় দোকানদার তো ঘাবড়ে, মনে হচ্ছে যে 1 নম্বর 2 নম্বর করে দেবে, মানে অবস্থা খারাপ। তো আমি ওদের অনেক পর ধমক দিলাম, সোজা হন আপনারা। দিয়ে তারপরে সবার সাথে বয়সের সাথে হ্যান্ডশেক করলাম শুধু, দিয়ে বলছে, দিয়ে বললাম আপনারা তো নিজের জীবন বাজি রেখে যে পরিবারকে ঝুঁকি নিয়ে কাজ করছেন ভাই, আপনাদেরকে স্যালুট, আমার পক্ষ থেকে স্যালুট আপনাদেরকে। দিয়ে বলছে, স্যার স্যার কী বলেন স্যার, সবাই এরকম করে আছে আমার দিকে, এরকমভাবে সোজা হয়, একদম সোজা হয়। তো আমি আবার তখন কোনোই বাড়ি মারতাম, এটা আমার নিয়ম ছিল যে হাতে হ্যান্ডশেক করা যাবে না, ফোনে টাচ করতাম সবার সাথে, অফিসারদের সাথে বা কারোর সাথে দেখা হলে যে কোনো টাচ। তো আমি এরকম দিয়ে দিলাম সবার সাথে। তো ওরা তো যেহেতু ম্যাজিস্ট্রেট, আর ওরা তখন এরকম হয়ে আছে, লজ্জা পাচ্ছে, কনস্টেবলের সাথে করছি, একজন সাধারণ সিপার সাথে করছি, ড্রাইভারের সাথে করছি।
মানুষ তো তারা তো জীবন বাজি নিয়ে কাজ করছে। তো আবার যে দোকানদার বললেন এদেরকে পানি দেন, আমাকে পানি দেন, পানি খাই। আমি বসে পানি খেলাম। তো এসে বলছে স্যার আমি বিলটা দিই। আমি বললাম যে আমার অভ্যাস খারাপ করেন না। দিয়ে আমি বললাম সিগারেট খাবো একটা, গোল্ড লিপ দেন। বলছে স্যার বেনসন খান। বললাম যে গোল্ড লিপ বেনসন খাওয়ার মতো আমার অকাত নাই, আর সামর্থ্য নাই, অকাতলে সামর্থ্য আর অভ্যাসও নাই। দিয়ে আমি গোল্ড লিপ নিয়ে গোল্ড লিপ খেতে লাগলাম আর কি। বললাম যে এটাই যত দামি সিগারেটে অ্যাফোর্ড করতে পারি না আমি, আর বেনসন তো আরও কত দামি। দিয়ে আমি সিগারেটটা খেলাম, পানি খেলাম, দিয়ে বললাম পানির বিলটা দিয়ে দিলাম। দিয়ে গাড়িতে উঠছে, তখন ওরাই গেট করে দিল, সামনে বসলাম, ওরা গেট লাগিয়ে দিল, আবার সিলুট। আমি এরকম করলাম একটু, আমার স্টাইলে চলার সময় এরকম করে দুই আলম বলতে এরকম করে দিলাম। দিয়ে গাড়িতে উঠে চলে আসলাম। দিয়ে বললাম যাই করেন অন্য অফিসে আসলে কিন্তু আমার মতো না, ঝামেলা করতে পারে, আপনারা দেখে শুনিয়ে করেন, হ্যাঁ। তা ভালো থাকেন আপনারা সবাই। দিয়ে চলে গেলাম। তা আর পুলিশ বাহিনীর মধ্যে অন্য সময় একটা কনস্টেবলের ভয় সাধারণ মানুষ আতঙ্কে থাকে, এই বাপরে বাপ, কনস্টেবল পাওয়ার দিলে মাথায় খারাপ। তো পুলিশ বাহিনীর আর একটা গল্প বলি, সেটা হচ্ছে এটা তো তাহলে ম্যাজিস্ট্রেটের সাথে আমি যখন 2016 সালে জয়েন করি কৃষি অফিসার, এগ্রিকালচার এক্সটেনশন অফিসার হিসেবে, আমি আমার স্যার আমার বাইক করে ফিরছি রাজশাহীতে অফিস করে, নিয়ামপুর থেকে। আমচত্বরে গাড়ি আটকায় একজন টিএসআই। দিয়ে স্যার পিছন থেকে পরিচয় দিল, বসে থেকে বললো নামেন, ধমক দিয়ে বললো। তারপর আমার তো মাথায় রক্ত উঠে গেছে, কারণ হচ্ছে পাহাড় দেখলে আমার মাথায় রক্ত উঠে যায়। আমি আমার রুম থেকে বের করে দিয়েছি, চর থাপ্পড় মারার মানে হাত তুলেছি, আমার উপর সরকার আটকে দিয়েছে, মায়ের থামিয়ে দিয়েছি, মায়ের দেবো ভাই আমি। এবং মন্ত্রী মিনিস্টারের ভয় দেখায় আমাকে, তখন খালি বলতাম যে আপনারও এলাকা না আমারও এলাকা না, আমার সাথে লাগেন আপনি। আর আমি এমনিতে 6 ফিট, আমার পা তুললে মাথার উঠে যাবে আপনার। তারপর তো মানে ভয়ও পাই, মানে আর আমি এমনি কারোর সাথে খারাপ ব্যবহার করি না। আমি আমার একজন কৃষকের সাথে মানুষের স্যার বলে সম্বোধন করি। স্যার মানে যে বস তা না আমার কাছে। অপরজনের মানুষকে স্যার বলে সম্বোধন করা যায়। স্যার মানে জনাব, এক্সকিউজ মি স্যার বলে সম্বোধন করি আমি সাধারণত। আর কৃষকরাই তো আমার স্যার। আসলে তাদেরকে সেবা দেওয়ার জন্য সরকার আমাকে যে টাকা দেয়, সে টাকা